সবাইকে সাম্প্রতিক বিষয় সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ। আপনাদের সঙ্গে আছে আমি গোলাম মুর্তজা। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আরাফাত এবং আহমেদ আজম খান, আপনাদের দুজনকেই স্বাগত। আমরা আপনাদের অনুষ্ঠানগুলোতে সাধারণত রাজনৈতিক প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করি এবং এক ধরনের তর্ক বিতর্ক হয়। সময় স্বল্পতার কারণে তেমন কোনো উপসংহারে পৌঁছানো যায় না, যেটা আমরা অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম। আজকে অনেকগুলো প্রসঙ্গ আছে, রাজনৈতিক জায়গাটা দিয়ে শুরু করতে চাই। আমি যদি আহমেদ আজম খান আপনার কাছ থেকে যদি প্রথমে আসতে চাই, আপনাদের একজন নেতা বললেন যে সরকার দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এটি কেন বলা হচ্ছে, সংক্ষেপে কি একটু বলা সম্ভব? কেন বলছেন? সরকার একটি নির্বাচন দিতে চাইছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, আপনারা বিরোধী দলে আছেন, সংসদে যাচ্ছেন না, সংসদ থেকে পদত্যাগ করতে চাইছেন, তাহলে সব দায় সরকারের কেন? একটু সংক্ষেপে বলতে হবে, কারণ আজকে আমাদের সময় অনেক কম। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, ধন্যবাদ বাংলা ভিশনের দর্শক। খুব যে প্রশ্নটা আজকে এসছে, এই প্রশ্নটা কিন্তু আজকে নতুন না, আজকে চলছে এই জন্য, এই যে রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে, যে সেটেলড ইস্যু অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, অর্থাৎ ক্ষমতা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা নিরাপদ শান্তিপূর্ণ পদ্ধতি, এই পদ্ধতিটা এই সরকার ক্ষমতায় আসার পরে বিলুপ করেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ করেছেন। এখন এই সরকার বলছেন যে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে পরশুদিনই বলেছেন, তিনি যে আগামী জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন, অর্থাৎ আর 1 বছরের মধ্যে। তো জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনটা কার অধীনে হবে? ওনার কথায় বোঝা যায় যে এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং যে সংবিধান এখন আছে এই সংবিধানের অধীনে হবে। সংবিধানের অধীনে নির্বাচন হওয়া মানে এমপি সাহেবরা এমপি সাহেব থাকবেন, অর্থাৎ প্রশাসন পুরোটা এমপি সাহেবদের নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, অর্থাৎ প্রশাসন পুরোটা এই সরকারের অধীনে থাকবে। প্রশ্ন হচ্ছে আপনারা এটাকে পুরোপুরিভাবে অ্যাবসলিউট ধরে নিচ্ছেন কেন? উনি তো এও বলেছেন যে আপনাদের কোনো কথা থাকলে সংসদে এসে বলেন, সেই সুযোগটা নিচ্ছেন না কেন? দেখুন, এই বিষয়টা একেবারে হাস্যকর। এটা একেবারে একজন শিশু পর্যন্ত বুঝতে পারবেন যে সংসদে আসন সংখ্যা কার কত, সংসদে এই বিষয়টি কণ্ঠ ভোটে কোনোভাবেই নিষ্পত্তি হবে না। এর আগেও যখন এই কেয়ারটেকার পদ্ধতি এলো, তখনও কিন্তু আওয়ামী লীগ সংসদে যায়নি, সংসদের বাইরে থেকেই তাদের আওয়ামী লীগ যে ভুল করেছিল আপনারা তো সেটাই করলেন না। আওয়ামী লীগ কিন্তু তাদের দাবিটা বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করেছিল, কারণ আওয়ামী লীগ জানতো যে তাদের যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে এই দাবি করা যাবে না। অতএব আওয়ামী লীগই নিজেরা যদি এই মুহূর্তে বিল এনে পাশ করে, তাহলেই সেই পাশের জন্য সহযোগিতা বিএনপি করতে পারে। এছাড়া বিএনপির যে সাংসদ সংখ্যা আছে, এটা নিয়ে আলোচনা করা হাস্যকর। এটা জনগণও জানে যে আওয়ামী লীগ এটা বলছেই যে কণ্ঠভোটে নাকচ করে সেই সুপ্রিম কোর্টের মতো বলা যে দেখেন এটা তো সংসদে পাশ হলো না। প্রশ্নটা রিপিট করি। আমার যেটা মনে হয় যে আজম ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করবো। আজম ভাই বললেন যে সেটেল ম্যাটার, সেটাকে একটু আমরা আবার ওখান থেকে নষ্ট হয়ে গেছে পরিবেশটা। আমি পার্সোনালি মনে করি ডেমোক্রেসিতে এবং রাজনীতিতে সেটেল ম্যাটার বলে কিছু থাকা উচিত না, কারণ এটা যদি সেটেল ম্যাটার থাকলে এটা কিন্তু রিফর্মস হবে না, প্রগ্রেসটা হবে না। এটা পরিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই কিছু কিছু সেটেল ম্যাটারকে আবার আপনার ভেঙে চুরে আবার অন্যরকম পদ্ধতিতে আনতে হবে, প্রগ্রেসের জন্য এটা রিকোয়ার্ড। আমরা গণতন্ত্রে এসেছি সামরিক শাসন থেকে, এবং আসার পরে আমরা বিভিন্ন পরিস্থিতিতে বাস্তবিক অবস্থার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা আগের যে রূপরেখা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলছি, সেই তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আমরা গিয়েছিলাম একটা পর্যায়ে। কিন্তু ইভেন্চুয়ালি আমরা যেটা চাই সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে যে গভর্নমেন্টটা ইউকেতে বলেন বা আমেরিকাতে বা ভারতে যেটা আছে, সেখানে আমরা যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে আজকে সেই যাওয়ার জায়গা আমরা এখনো এসেছি কিনা। আমরা 3টি টার্মে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার পূর্বের যে রূপরেখার যে বিষয়টি, সেই রূপরেখার মধ্যে যে গলদগুলি ছিল, সেই গলদগুলি কিন্তু পরিশুদ্ধ করার সময় এসেছে আমি পার্সোনালি মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটি মনে হয় যে একেবারে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি হয়তো অনেকে মেনে নেবেন না, কিন্তু
আগের রূপরেখায় যে সরকারের তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি ছিল, এখানে অনেক গলদের একটি হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়ে যে সমস্যা, যেটি বলেছেন রায়ও আছে, যেটিকে টানাহেঁচড়া করার কথা মানা করা আছে। আরেকটি হচ্ছে যেহেতু নির্বাচিত না অনির্বাচিতদেরকে আমরা নিয়ে আসতাম, যেটি সংবিধানের মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক, এবং কোর্টে এই বিষয়ে রায়ও দিয়েছে। কিন্তু কোর্ট বেসিক যে রিট পিটিশন প্রেয়ারের প্রেক্ষিতে রায়ের কথা আমি বলছি, অবজারভেশন কোর্টের আছে, সেটি রায়ের বাইরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একটু সৃজনশীল হওয়ার প্রয়োজন আছে। আমরা আসলে আজকে আগের রূপরেখা যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি চাই, নাকি একটি নিরপেক্ষ এবং ফেয়ার ক্রেডিবল ইলেকশন চাই? সেটি যদি হয়, সেটিকে সামনে রেখে আলোচনার মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন ধরেন সর্বদলীয় একটি তত্ত্বাবধায়ক সরকার, যেখানে নির্বাচনটি ক্রেডিবল অ্যান্ড ফেয়ার হবে, এখানে সৃজনশীলতার প্রয়োজন আছে এগিয়ে যাওয়ার স্বার্থে। অর্থাৎ আপনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার যে ফরম্যাটে হয়েছিল, একটি বাস্তবতার প্রেক্ষিতে হয়েছিল, পরবর্তীতে এখন অন্য কোনো ফরম্যাটে আসে, এর মধ্য দিয়ে আমরা এটা খুঁতগুলি ধরেছি, দেখেছি আমরা একটা ইলেকশন। কিন্তু এখন প্রশ্ন এসেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কিনা, এবং সেটার কারণেই এম কে আনোয়ার বলছেন যে দেশকে সরকার একটি সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গাতে আপনার সংক্ষেপে আমার মতামতটি বলি। প্রাইম মিনিস্টার, আমার যতটুকু মনে পড়ে, সেদিনের সংবাদ সম্মেলনে দলীয় সরকারের অধীনে ইলেকশন হবে বলেননি। উনি বলছে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে যেটি আছে সেটি অন্য দেশে যেরকম হয় আমাদের এখানে তেমনই হবে। এক্স্যাক্টলি। কিন্তু এই প্রাইম মিনিস্টারই আবার আরেকটি জায়গায় বলেছেন, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বদলীয় একটি সরকারের কথা বলেছিলেন। দেখুন, আপনি যদি নির্বাচিতকে নিয়ে করতে চান, তাহলে কিন্তু ওই ওয়েস্টমিনিস্টার ফরম্যাটেই হলো। যখনই নির্বাচিতদের বাইরে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা কি করেছি দেখেন, সময়ের প্রেক্ষিতে আমরা হয়তো করেছি, যেমন ধরেন একটা ওয়ার্ডে ইলেকশন করে ইলেক্টেড হওয়ার যোগ্যতা নেই এরকম মানুষকে আমরা ক্ষমতা সর্বোচ্চ শিখরে বসিয়ে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখন, আপনি যেটা শুরুতে বললেন, সংক্ষেপে জেনে আমি আহমেদ আজমের কাছে যাবো, যে আমরা নির্বাচন করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু দেশের যে অবস্থা, রাজনৈতিক দলগুলোর যে অবস্থা, রাজনৈতিক নেতৃত্বের যে অবস্থা, জনগণের কাছে তাদের যে আস্থা অনাস্থার জায়গাটি, সেইখানে কি আমরা এখন কি আদালতের রায়ের একটি ব্যাপার আছে, কিন্তু আপনি কি মনে করেন যে আমরা কি ওই জায়গাতে পৌঁছেছি যে এখন এই পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে যে প্রক্রিয়াতে নির্বাচন হয়, আমাদের এখানেও সেই অবস্থাতে আমরা পৌঁছে গেছি? আমরা পৌঁছিনি। যার কারণে আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে এক্স্যাক্টলি যে ফরম্যাটে হচ্ছে সেই ফরম্যাটে আমরা যেতে পারছি না। আমাদের আবার আগের ফরম্যাটে আমরা থাকতে চাই। বিএনপিরও কথা, হ্যাঁ, না বিএনপিও ঠিক ওই পদ্ধতি, আমি একটু শেষ করি। কিন্তু আগের যে ফরম্যাটটা ছিল, সেই ফরম্যাটের যে গলদগুলি আমরা দেখেছি, সেই ফরম্যাটে আমরা থাকতে চাই না। কাজে আমাদের কি করতে হবে? আমাদের ট্রানজিশনে যেতে হবে। তো সেই ট্রানজিশনটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা দরকার। সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ও আছে। আপনি আগের তত্ত্বাবধায়ক সরকারেও কিন্তু প্রত্যেকটি দল 5 জনের লিস্ট ঠিকই দিত, এখনো দেন, নির্বাচিতদের থেকে দেন, তাহলেই তো হয়ে যায় সলভ। না, মোহাম্মদ আরাফাত যে কথাটা বললেন, আমিও কিন্তু তার সাথে একমত যে প্রত্যেকটা সেটেল বিষয়ে না ভেঙে, উনি ভাঙার কথা বললেন যে আমরা সেটেল বিষয়গুলোকে ভেঙে দিতে চাই। আমি মনে করি যে না, সেটেল বিষয়গুলোকে না ভেঙে যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে এটাকে পরিশুদ্ধ করতে হবে প্রতিনিয়তই। এবং সেজন্যই কিন্তু ম্যাডাম খালেদা জিয়া কিন্তু স্পষ্ট বলেছেন যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা আলোচনা করে প্রয়োজনে ওই নামটি তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার এই নামগুলো না থাকতে পারে, অন্তর্বর্তী সরকার নাম থাকতে পারে, ফর্মগুলো আরো চেঞ্জ হতে পারে, বাট সেজন্য তো বসতে হবে, দুই পক্ষকে বসতে হবে, বসে এটাকে আরো পরিশুদ্ধ করে কিভাবে এটাকে আরো সুন্দর সেটেলমেন্টে আসা যায় এবং একটা গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা যায়, সেটা না করে যদি মাননীয় প্রধানমন্ত্রী আগেই নির্বাচনের ঘোষণাটা দিয়ে ফেলেন, তাহলে তো নিশ্চিত একটা সংঘাতের অবস্থা তৈরি হতে পারে। আমি আলোচনার জায়গাটিতে আবার একটি প্রশ্ন করি যে আপনি যেটা বলছেন যে আলোচনা করতে হবে, বসতে হবে, সবাই সেটাই বলছেন। তো এই আলোচনাটা আপনারা যদি, অর্থাৎ বিএনপি যদি এখন সংসদে যেত, সংসদে গিয়ে যদি এই আলোচনার প্রস্তাব দিত, কথা বলতো, কণ্ঠভোট বা সরকারি দল কথা বলতে না দেয়া বা না শোনা, তখন যদি সংসদ থেকে বের হয়ে আসতো, এসে যদি আবার আন্দোলন করতো, রাজপথে কথা বলতো, সেটা কি অনেক বেশি গ্রহণযোগ্য হতো? না, আপনার না হতো না। না, এই জন্যই হতো না যে যখনই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেছেন যে এটা নিয়ে সংসদে কথা বলার সাথে সাথেই কিন্তু সংসদের একটা রেজাল্টের জন্য অপেক্ষা করতে হতো। আর সংসদ যদি একটা রেজাল্ট দিয়ে ফেলতো কণ্ঠভোটে, তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে গড়াতো। অতএব এই বিষয়টা নিয়ে সংসদের বাইরেই কথা বলতে হবে, কারণ এটা নিয়ে ঐক্যমত্য তৈরি না হলে সংসদে গিয়ে কোনো লাভ হবে না। এটা নিয়ে বাইরেই ঐক্যমত্য তৈরি হচ্ছে না, এটা নিয়ে তো আজ পর্যন্ত সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। সেজন্যই তো আজকে এম কে আনোয়ার বলেছেন গতকাল যে সংঘাতের দিকে যাচ্ছে, কারণ কোনো উদ্যোগ না নিয়েই যদি নির্বাচনের ঘোষণা দেয়া হয়, তাহলে বিরোধী দলের
এটাই মনে করবার যথেষ্ট কারণ যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, একটা সাজানো নির্বাচন। আপনি কি মনে করছেন যে এই যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সংসদের একটি বিষয় তো আছে, আমি যে প্রশ্নটি করলাম, আর যেটা যে সত্যি সত্যি দেশ একটি সংঘাতের দিকে যাচ্ছে বা সরকার এটি নিয়ে যাচ্ছে? আমি পার্সোনালি মনে করি না যে সংঘাতের দিকে যাবে, এবং কেউ নিয়ে যাবে না, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়, কারোর জন্য নয়। তবে একটি জিনিস হচ্ছে, রাজনীতিতে যদি এই ধরনের একটি উত্তেজনা তৈরি করা যায়, এটা সাধারণ অর্থে আমরা দেখেছি যে বিরোধী দলের এক ধরনের পলিটিক্যাল মাইলেজ থাকে, একটা ওয়েভ ক্রিয়েট করা যায়, যেটা একটা ইম্প্যাক্ট ইলেকশনে থাকে। তো সেই জায়গা থেকে এখন বিএনপির জন্য, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি কোনো সুযোগ থেকেও থাকে এই ম্যাটারটিকে এখনই সেটেল করা আলোচনার মাধ্যমে, তারা হয়তো সেই পথে এগোবে না, তারা হয়তো রাস্তাটি বেছে নিবে, কারণ তাদের পলিটিক্যাল মাইলেজের বিষয় আছে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, মানে ইউ মে ডিফার উইথ মি। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগের ক্ষেত্রে তাদেরও কিছু পলিটিক্স তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেহেতু পারসেপশন ম্যাটার করে, মানুষ কিন্তু সবকিছু আপনি তথ্যপাত্র, একাডেমিক বিশ্লেষণ এবং এতে বোঝানো যায় না। মানে আপনাকে খুব চটকদার, মানে স্টানিং কিছু একটা করে এই ওয়েভ ক্রিয়েট করা ম্যাটার করে, যেহেতু মানে উন্নত দেশও করে, বাংলাদেশে তো বটে। তো সেই জায়গায় পলিটিক্যাল গেমগুলো খেলা হয়, সেখানে এসে কোনো দলই এই মুহূর্তে এটা সেটেল হোক চাচ্ছে কি না আদৌ, সেখানেও আমার সন্দেহ আছে। নাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা সেটেল হওয়ার কোনো সমস্যা। তার মানে কি দুটি রাজনৈতিক দলের কাছে মূল বিষয় কি করে ক্ষমতায় থেকে যাব, কি করে ক্ষমতায় যাব, এই এক বছর এরকম টানাপোড়েন চলতে থাকবে, মাঝে মধ্যে দু একটি হরতাল আসবে, কয়েকটি গাড়ি ভাঙচুর হবে, চলতে থাকবে, অর্থাৎ জনগণের এক ধরনের ভোগান্তি চলতে থাকবে। না, এটা এইভাবে বলতে পারেন, আবার আরেকভাবে বলা যায় যে যেহেতু এটা পলিটিক্যাল পার্টি, এটা তো ধরেন আঞ্জুমানে মফিদুল ইসলাম না, বা ঘাতক দালাল নির্মূল কমিটি বা সোশ্যাল অর্গানাইজেশন না, বা ধরেন কোনো ফাউন্ডেশন না, এদের তো মূল চেষ্টা থাকবেই সরকার গঠন করার। সেই চেষ্টার অংশ হিসেবে পলিটিক্সে আপনাকে ইউ হ্যাভ টু প্লে মেনি ডিফারেন্ট গেমস, সো দে আর পার্ট অফ ইট, এটা কৌশল হিসেবে করে। তো সেই ক্ষেত্রে কোলাটারাল ড্যামেজ আছে, আমরা অনেকে ভুক্তভোগী হই। আমরা আবার আলোচনায় ফিরে আসবো তত্ত্বাবধায়ক সরকার বা এম কে আনোয়ারের কথার প্রসঙ্গটা নিয়ে। এই প্রসঙ্গটি আমরা পরিবর্তন করবো। আহমেদ আজম খান, 2 মিনিটের মধ্যে আপনি এই প্রসঙ্গের কথা শেষ করে একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। না, আমি মনে করি যে এই যে ইস্যুটা, এই ইস্যু নিয়ে যেমন মোহাম্মদ আরাফাত বললেন যে আসলে রাজনৈতিক দলগুলো এই ইস্যুটা সেটেল করতে চাচ্ছেন না, এইভাবে নির্বাচন পর্যন্ত এটা চলুক, পলিটিক্যাল আনরেস্ট। আমি কিন্তু বিনয়ের সাথেই দ্বিমত করব। আমি মনে করি যে বিশ্ব রাজনীতির সাথে, বিশ্বের রাষ্ট্রগুলোর উন্নয়নের সাথে আমাদেরকে অবশ্যই এখন প্রতিযোগিতা করে এগুতে হবে। আর এগুতে হলে, আমাদের দেশটাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে নিয়ে যেতে হলে এখন আর কোনো পলিটিক্যাল আনরেস্টের দরকার নেই। এখন সরকার এই মুহূর্তেই যদি উদ্যোগ নেন যে আগামী 1 বছরে যাতে কোনো হরতাল না হয়, একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উদ্যোগটা সরকারের নিতে হবে, আপনি সেটা বলছেন। কোর্স সরকারের নিতে হবে, এবং সরকার এই বিষয়টা সেটেল করে ফেললে আমরা কোনো পলিটিক্যাল আনরেস্ট চাই না। আমি স্পেসিফিকলি বলি, আজকের বাস্তবতায় কয়েকটা বুলেট পয়েন্টে বলি। দেখুন, পূর্বের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার সম্ভব না, কারণ হাইকোর্টের রায় আছে স্পেসিফিকলি। দ্বিতীয় হচ্ছে, বিচারপতিদের আমরা টানহাচে করতে চাই না। তৃতীয় হচ্ছে, আমাদের পূর্বের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকারের কিছু অতীত খারাপ অভিজ্ঞতা আছে। আমরা ইলেকশনকে ফ্রি ফায়ার করার জন্য সেই পদ্ধতি এনেছি, কিন্তু আমরা দেখেছি এটা পুরো ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে হুমকি দিয়ে ফেলে। কাজে এটা পরিশুদ্ধকরণের উপায় কি? সেটি হচ্ছে এখন একটু সৃজনশীলতার সাথে এই হাইকোর্টের রায় মেনে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে নির্বাচিতদেরকে নিয়ে কিভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার করা যায়। আপনি অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক সরকারই বলেন, দলীয় সরকার যেটি থাকে, মানে দলীয় সরকার যেটি থাকে, আজম ভাই, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রি তাকেও তত্ত্বাবধায়ক সরকারই বলে। ওই জায়গাতে প্রশ্ন এসেছে যে প্রধান কে থাকবে। না, আমি আসছি সেখানে। সেখানে আমি যদি বলছি, আগে যে সিস্টেমে ওই আওয়ামী লীগ বিএনপি কিন্তু 5 জনের নামের লিস্ট ঠিকই দিত, এখনো আপনি সেটা দেন, আপনি ওই নির্বাচিত প্রথম ব্যক্তি, এখন প্রধান ব্যক্তির বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এটারও অনেক ধরনের সাজেশন, যেমন ধরেন আমি তো পার্সোনালি মনে করি একজন মানে তথাকথিত নিরপেক্ষতার নামে নির্দলীয় একজনকে প্রধানমন্ত্রী না করে যদি খালেদা জিয়া কেউ প্রধানমন্ত্রী করা হয়, তো ওই তত্ত্বাবধায়ক সরকার, আই এম ফাইন উইথ দ্যাট, বিকজ উনি নির্বাচিত। শেখ হাসিনা যদি রাষ্ট্রপতি হয়ে যান, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, রাদার দেন এমন একজন মানুষ, দ্য সো কল্ড সুশীল সমাজ, নির্বাচিতের কথা বলছেন, এক্স্যাক্টলি, যিনি একজন ওয়ার্ডে ইলেকশন করে জিততে পারবেন না। ডেমোক্রেসির সবচেয়ে বড় কোয়ালিফিকেশন কি? পপুলার ভোট। আপনার পিএইচডি ইজ নট দ্য কোয়ালিফিকেশন। দ্য সো কল্ড সুশীল সমাজের কিছু মানুষকে আমরা অনির্বাচিত, যারা জীবনে ইলেকশন করে জেতার ক্ষমতা নেই, তাদেরকে এনে অ্যাম্বিশন বাড়াতে চাই না। আমরা এটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে রাখতে চাই। আমরা শেষ করব। আমি একেবারে শেষ বলতে চাই যে এখানে নির্বাচিতদের নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, অর অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট হবে, সেটা যে কোনোটা হতে পারে। সেটা নির্বাচিতদের নিয়ে না অনির্বাচিতদেরকে নির্বাচিত করে সে পদ্ধতিগুলোর জন্য তো আলোচনায় এই আলোচনায় বসার আমরা বিশ্বাস রাখি যে আলোচনায় বসলেই বিষয়টা সেটেলড হবে। এবং আমরা বিরোধী দল থেকে এটা বলতে পারি যে আলোচনায় বসে
ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পদ্ধতিটা যদি সেটেল হয়ে যায়, তাহলে তো আন্দোলন সংগ্রামের প্রয়োজন নেই। এবং এই তারিখে বিরোধী দল প্রমাণ করেছে যে তারা আন্দোলনের কর্মসূচিতে সবসময় শান্তিপূর্ণ একটা পদ্ধতি বেছে নিয়েছে। আমরা কোনো ধরনের বিশ্বাস করি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এর একটি সমাধানের জায়গা আসবে। আমি মোহাম্মদ আরাফাতের কাছে আসি। আমি একটি প্রসঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটি বিষয় গতকালকে খেয়াল করলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে খুবই শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় সাংবাদিক, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ABM মুসা একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আমি নিজে সরাসরি শুনিনি, তিনি কোনো একটা বক্তৃতায় বঙ্গবন্ধুকে তৃতীয় শ্রেণীর নেতা বলেছেন 6 দফা প্রণয়নের সময়। তার প্রেক্ষিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য, এবং সেখানে ABM মুসাকে ভারসাম্যহীন, তিনি সুবিধা চেয়ে পাননি, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এই বক্তব্যগুলো দিয়েছেন। কিন্তু আমরা যেটা জানি যে ABM মুসা বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ। অল্প কিছুদিন আগে তিনি মুজিব ভাই নামে একটি অসাধারণ সুন্দর, ছোট কিন্তু অসাধারণ সুন্দর একটি বইও লিখেছেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এরকম একজন মানুষকে নিয়ে এরকম বক্তব্যের বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা? একটা মিনিট সময় দেন, এই বিষয়টিকে কেন্দ্র করে আরো বড় একটা ইস্যুকে আমি অ্যাড্রেস করতে চাই। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কিন্তু শুনিনি মুসা সাহেব কি বলেছেন। আমি যতটুকু জানি, মুসা সাহেব এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ কিনা জানি না, বা এই গভর্নমেন্টের কিনা জানি না, বাট বঙ্গবন্ধুর ব্যাপারে আমি সবসময় ওনাকে শ্রদ্ধা নিয়ে কথা বলতে শুনেছি। ওনার লেখা যত দূর দেখেছি সবই, কিন্তু ওই মন্তব্যটা কি আমি যেহেতু আমিও জানি না, বলতে পারবো না। কিন্তু আমাদের দেশের সমস্যা হয়ে গেছে কি জানেন, এটা শুধু মাহবুল আলম হানিফের দোষ না, ইভেন সবারই, আমিও এটার মধ্যে ইনক্লুডেড। গণমাধ্যমে একটা বিষয় আসলেই আমরা কখনো ডাবল চেক না করে আমরা রিয়াক্ট করে ফেলি, এবং এটা সবার ক্ষেত্রে ট্রু। আব্দুল্লাহ আবু সাহেবের ক্ষেত্রে হয়েছে, উনি যেটা বলেননি সেটা কিছু গণমাধ্যমে এসেছে, সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে, এবং আমরাও কিন্তু মূর্তি এখানে বসে ইভেন অনেক মন্ত্রী মিনিস্টার এটা ভিক্টিমাইজ হচ্ছে, যে কথা উনি বলেননি, যা মিন করেননি সেটাকে টুইস্টেড হয়েছে, আমরা এখানে চিল্লাচিল্লি করছি। কাজে আমার মনে হয় জাতিগতভাবে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, কে কি বলছে এটা জাস্ট একবার না শুনে ডাবল চেক করা, ভেরিফিকেশনের পরে সত্য জানার পরে তার বেসিসে আমরা যদি রিয়াকশনটা জানাই, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি খুব চমৎকার করে বলেছেন। আমি আরেকটু কথা আপনার কাছ থেকে শুনে আমি এখানে আসি যে ABM মুসা যে কথা বলেছেন তার প্রেক্ষিতে তিনি যদি খারাপ বলে থাকেন, তিনি যদি কটূক্তি করে থাকেন, সমালোচনা নিশ্চয়ই হতে পারে, দলের পক্ষ থেকে হতে পারে। কিন্তু এই যে উনি 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এই কেন্দ্রিক প্রসঙ্গ নিয়ে এসে বিষয়টা কি এখানে আবার আমি এখানে আবার যেটা বলবো যে হানিফ ভাইয়ের মুখে কথা আমি শুনিনি, মুসা ভাই যেটা লিখিত বক্তব্য আছে, টেলিভিশনে, কাজে এটা আমি আবার ডাবল চেক না করে আপনাকে রিঅ্যাকশন দিব না, আমি শুনতে চাই আগে, কারণ আমাদের ভেরিফিকেশন সংস্কৃতি তৈরি করতে হবে। আমি পার্সোনালি আপনাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং বলি, আজকে এই যে হানিফ সাহেব যে একটা পলিটিক্যাল পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই সমাজেরই মানুষ, 8-10 জন মানুষের নেচারের রিফ্লেকশন ওনার চরিত্র আছে, আমরা সবাই এই কাজ করছি। আমি এই ব্যাপারে বলতে চাই যে ABM মুসা উনি একজন প্রবীণ সাংবাদিক, আমাদের সকলের, সারা দেশের একজন শ্রদ্ধাভাজন মানুষ, সবার শ্রদ্ধাভাজন। তার সম্পর্কে যে মন্তব্যগুলো, তিনি একজন নেতা সম্পর্কে মন্তব্য করেছেন, কোন নেতাই কিন্তু পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে না, ত্রুটির ঊর্ধ্বে না, কাজেই মন্তব্য হতেই পারে, কিন্তু তাই বলে তো, এবং সেটা সমালোচনাও তাকে করা যেতে পারে। তার উপরে একেবারেই মুসার সাহেবের মতো শ্রদ্ধেয় মানুষকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বলা, এবং তার সম্পর্কে যে সমস্ত মন্তব্য হানিফ সাহেব করেছেন, আমি বলবো হানিফ সাহেবের এই মন্তব্য, উনি যেহেতু সরকারের অংশ, আমি বলবো দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সরকারি দলের ভারপ্রাপ্ত সাধারণ গুরুত্বপূর্ণ, অত্যন্ত আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দলে, সেই ক্ষেত্রে আমি একেবারেই বলবো যে সরকারের শেষ পর্যায়ে এসে সরকার একেবারে বেসামাল হয়ে গেছে। এটা বেসামাল উক্তিরই প্রতিফলন, এবং সরকার যে একেবারে এলোমেলো হয়ে গেছে, কারোর সম্পর্কে আর কথা বলতে, যেমন আব্দুল্লাহ আবু সাইদ প্রফেসর, সেটা যদি ভুল বুঝাবুঝির মীমাংসা হয়েছে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় তারপরে মীমাংসা হলেও ওই ঘটনাটা তো অনেক ঘটনার আবার মীমাংসা হয় না, অনেক ঘটনা মীমাংসা হয়। কাজেই এই যে বেসামাল উক্তিগুলো, আমরা যাচ্ছি কোথায়? আমরা যেমন সেদিন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বললেন যে বিরোধী দলীয় চিফ হুইপকে মারার কারণে, অর্থাৎ ইঙ্গিতটা পুরোপুরি না, আমি ওখানে যাব না, আমি বলছি তাকে সেই জন্য ডিসি হারুনকে মানে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়েছে। এই যে আমাদের সংস্কৃতি যাচ্ছে কোথায়? আমরা এই সরকারের যে বেসামাল মন্ত্রী সাহেবরা, বেসামাল নেতা সাহেবরা যেভাবে উক্তি করেন, একটু ছোট্ট করে আজম ভাই, তাতে করে খুব শঙ্কিত আমরা যে আদৌ আমরা দেশটা কোথায় যাচ্ছে। বঙ্গবন্ধু কিন্তু একজন নেতা না, আপনি যদি ওভাবে বলেন। বঙ্গবন্ধুকে যদি আপনি বলেন একজন নেতা সম্বন্ধে কেউ বলতে পারে, আমি এটা আবার এগ্রি করি না। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।
তারপরও তার কর্ম নিয়ে সমালোচনা থাকতে পারে। নিশ্চয়ই, কিন্তু কিন্তু মানুষ। থাকতে পারে, আমি- কেন? আমি- সে তো না, না, মানুষ। আজম ভাই আমি মানুষ, একটু বলি, জি। কর্ম নিয়ে সমালোচনা এক জিনিস আর একটা অবজেকশনেবল কমেন্ট আরেক জিনিস, সেটাকে আবার প্রতিবাদ হতেই পারে। তবে আমি জানি না সেই প্রতিবাদ কি আমি- 71-এ এবিএম মূসা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আমি ছিলেন? আসছি এটা আমি তো আসছি হয় না। 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আই ওয়ান্ট টু সি দ্য ট্রান্সক্রিপ্ট, এই কথাটা এইভাবে এসছে কিনা। 71 এই যে এটাই সমস্যা হয়ে যায় যে আমি বহুবার দেখেছি না, টেলিভিশনে তার বক্তব্য আমি নিজে শুনেছি এবং আচ্ছা। আমি বিভিন্ন অনলাইনে আমি বক্তব্য পড়ে তারপরও মুর্তজা ভাই আমি দেখতে চাই ফর মি টু গিভ দিস রিঅ্যাকশন টু ইট, বিকজ আমি দেখেছি এই ধরনের বিভিন্ন কোটেশন গুলি নিজে যখন শুনি তখন দেখি এটা অন্য কনটেক্সট অন্যভাবে বলা হয়েছে। সো আই ওয়ান্ট টু সি দ্যাট কি আসলে বলা হয়েছে। হ্যাঁ, হয়তো এমন ভাবে বলা হয়েছে ওটাকে অন্যভাবে মিসকোট করা হচ্ছে। তো ফার্স্ট অফ অল যে এই জিনিসগুলো আমি মুসা ভাই এবং হানিফ ভাই বাদ দেন, আমি জাতিগতভাবে যেটা বলছি, আমি আর্জ আপনি করবো আজকে বলেছেন। জনগণের কাছে, সেটি হচ্ছে যে লেট আস ডেভেলপ এন্ড গ্রো দ্য হ্যাবিট, জি, ডাবল আমাদের চেক 30 করা, সেকেন্ড ভেরিফিকেশন। একেবারে শেষ বক্তব্য। আমি বলবো যে আরো এই সরকারের এবং এই সরকারের মন্ত্রীদের বা নেতাদের কথা বলার মধ্যে অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ যে বেসামাল অবস্থায় এই সরকার পৌঁছেছে, সরকারের শেষ সময়ে যদি এগুলোকে সতর্কতার সাথে ওনারা হ্যান্ডেলিং না করতে পারেন, তাহলে আমরা শুধু সরকারের বিপর্যয় না, গণতন্ত্রের বিপর্যয় আপনাদের দুজনকে দেখতে অনেক অনেক পাবো। ধন্যবাদ। আমরা খুবই অল্প সময় নিয়ে আলোচনা করলাম, হয়তো বক্তব্য খুব পরিষ্কার হলেন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ যে প্রসঙ্গটি দিয়ে আলোচনা শেষ করতে চাইছিলাম, এবিএম মূসা বাংলাদেশের বর্তমানে যারা সাংবাদিকতা করেন, বর্তমানে যারা সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত, যারা সচেতন মানুষ, তাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধের মানুষ। তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের লোক ছিলেন। এখন হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক নয়, তবে একসময়ের খুবই কাছের লোক এবং চাচা ভাতিজি এরকম একটি সম্পর্কের মানুষ। কিছুদিন আগে তিনি বঙ্গবন্ধুর উপরে মুজিব ভাই নামে একটি অসাধারণ সুন্দর ছোট্ট একটি বইও লিখেছেন। কোথাও লেখার মধ্যে আজ পর্যন্ত কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি কোনো কটূক্তি, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি কোনো অসম্মান কখনোই কোনোদিনই করেননি। একটি বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, সেটা নিশ্চয়ই খুব তাৎপর্যপূর্ণ। আগামী দিনে নিশ্চয়ই অনেক আলোচনা হবে, সমালোচনাও হয়তো হবে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে